4 মাস যুক্তরাজ্যের একটি হাসপাতালে এবং চিকিৎসকের পরামর্শে বাসায় চিকিৎসা শেষে সোমবার কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সন্ধ্যায় গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে যৌথ সভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা জানান। তিনি বলেন, খালেদা জিয়াকে দলীয় ও জাতীয় পতাকা হাতে অভ্যর্থনা জানানো হবে, তবে সড়কে যানজট সৃষ্টি না করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। আরও জানাচ্ছেন ইউসুফ আলী। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে যৌথ সভা করে বিএনপি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ 4 মাস চিকিৎসা নেয়ার পর বেগম খালেদা জিয়া চিকিৎসকের পরামর্শে দেশে আসার খবরে খুশি সর্বস্তরের মানুষ। আমরা আশা করছি যে আগামী 5 তারিখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি বিশেষ বিমানে, সম্ভবত সেটা কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সের ফ্লাইটিং তিনি আমাদের দেশে, আমাদের মাঝে আবার ফিরে আসবেন। স্বাভাবিকভাবে আমাদের মধ্যে প্রচণ্ড আবেগ আছে। প্রতিটি দেশপ্রেমিক মানুষ আজকে তারা অত্যন্ত উৎসাহিত, উজ্জীবিত যে তাদের প্রিয় নেত্রী দেশে ফিরে আসবেন এবং তাকে প্রপার অভ্যর্থনা জানানো, এটা আমাদের নৈতিক দায়িত্ব। শুধু বিএনপি নয়, সারা দেশের মানুষ আজকে তাকে সেই অভ্যর্থনা জানাতে প্রস্তুত হয়ে আছে। বেগম জিয়াকে স্বাগত জানাতে গিয়ে পথচারীরা যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়টি খেয়াল রাখতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। আমাদের দলীয় নেতাকর্মীদের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা অত্যন্ত শৃঙ্খলা সহকারে রাস্তার 2 ধারে কোনো যানজট সৃষ্টি না করে তারা তাদের নেত্রীকে, এই মহান নেত্রীকে তারা অভ্যর্থনা জানাবেন। আমরা যেটা সাজেস্ট করেছি যে এক হাতে জাতীয় পতাকা, আরেক হাতে দলীয় পতাকা দিয়ে আমরা তাকে অভ্যর্থনা জানাবো। তিনি বলেন, খালেদা জিয়ার সাথে 17 বছর পর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তার 2 পুত্রবধূ, তারাও আপনারা আসছেন। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। হেফাজতে ইসলাম বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জীবন দিতে প্রস্তুত, কিন্তু কোরআন সুন্নাহ বিরোধী কোনো কর্মকাণ্ড বরদাস্ত করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা আসলাম সাজিদুর রহমান। আর সংস্কার কার্যক্রম চলাকালে একত্ববাদ বিরোধী কোনো কনসেপ্ট জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন আবু সাইদ অপু। নারী অধিকার বিষয়ক সংস্কার কমিশনের কুরআন সুন্নাহ বিরোধী প্রস্তাবনা ও কমিশন বাতিল, সংবিধানে বহুত্ববাদের প্রস্তাবনা বাতিল ও আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের শাসনামলে সকল মিথ্যা মামলা প্রত্যাহার, শাপলা ট্র্যাজেডি সহ ফিলিস্তিনে এবং ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়নের প্রতিবাদে রাজধানীতে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ। সকাল 7টার আগেই সমাবেশস্থলে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে। সমাবেশে বক্তারা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন। যেই ফ্যাসিবাদের পতন হয়েছে, সেই দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে ইসলাম বিরোধীদের বিরুদ্ধে আবার মাঠে নামতে হবে, কল্পনাও করি নাই। মানবিক করিডোরের নামে বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুদ্ধের দিকে ঠেলে দিবেন না। গত ফ্যাসিস্ট সরকারের আমলে যতগুলো মিথ্যা মামলা হয়েছে উলামায়ে কেরামের নামে, প্রত্যেকটি মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করুন। সমাবেশে হেফাজতে সিনিয়র মহাসচিব ঘোষণাপত্র পাঠ করেন। বলেন, দাবি মানা না হলে রাজপথে নামতে বাধ্য হবে দলীয় নেতাকর্মীরা। সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্স্থাপন করতে হবে এবং ধর্মপ্রাণ গণমানুষের ঈমান আমল রক্ষার্থে বহুত্ববাদ নামক আত্মঘাতী ধারণা থেকে সরকারকে সরে আসতে হবে। তবে দাবি না মানলে আরেকটি শাপলা চত্বর তৈরি হতে সময় লাগবে না জানিয়ে সাংবাদিক নেতা মাহমুদুর রহমান বলেন, নারী সংস্কার কমিশন আইন বাতিল না করলে জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের সাথে বেইমানি করা হবে। আপনারা কেন অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করছেন? নারী কমিশন করবার জন্য জুলাই বিপ্লবের তরুণেরা জীবন দেয় নাই, তারা জীবন দিয়েছিল বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করবার জন্য। আর বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেন, দেশে সংস্কার কার্যক্রম চলাকালে একাত্মবাদ বিরোধী কোনো কনসেপ্ট জনগণ মেনে নেবে না। ফ্যাসিবাদী আমলে অধিকাংশ বীর শহীদদের লাশ গুম করা হয়েছে।
লাওয়ারিস হিসেবে তাদেরকে দাফন করা হয়েছে। বেওয়ারিস হিসেবে দাফন হওয়া প্রতিটি লাশ, গুম হওয়া প্রতিটি শহীদের তথ্য উদ্ঘাটন করতে হবে। আর দক্ষিণাঞ্চলের জাতীয় নাগরিক ঐক্য কমিটির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ৫ আগস্ট সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগ আর পুনর্বাসন হবে না। আওয়ামী লীগ আসবে কি আসবে না এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে, আর জানাজা হয়েছে দিল্লিতে। এ সময় আগামী 23 মে বাদ জুমা 4 দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করা হয়। আগামী 23 মে শুক্রবার বাদ জুমা এই 4 দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। অবসর দপু, মাই টিভি, ঢাকা। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে নির্বাচনের জন্য উপযুক্ত সময় বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তবে এই সময় সম্ভব না হলে নির্বাচনের জন্য এপ্রিল মাস পার হওয়া উচিত নয় বলেও জানিয়েছেন তিনি। মগবাজারে আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশের জামায়াত ইসলামীর জেলা ও মহানগরীর আমির সম্মেলনে তিনি আরও বলেন, নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার এবং জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে। আফজাল হোসেনের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর আলফালা মিলনায়তনে 2 দিনব্যাপী সম্মেলনে অংশ নেন মহানগর এবং জেলা আমিরগণ। উদ্বোধনী বক্তব্যে দলটির আমির আগামী বছরের ফেব্রুয়ারি বা এপ্রিল মাসের মধ্যেই জাতীয় নির্বাচনের উপযুক্ত সময় বলে মন্তব্য করেন। সংস্কার যেটা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে তা যদি আন্তরিকভাবে গতিশীল করা হয় এবং যদি অংশীজনেরা সবাই সেরকম সহযোগিতা করে, আমরা মনে করি সরকারের ঘোষিত সময়ের ভিতরে সংস্কার সাধন করে নির্বাচন সম্ভব। এর জন্য 2টি সময়কে আমরা উপযুক্ত মনে করি। একটি হচ্ছে ফেব্রুয়ারি মাস সোজা শুরু হওয়ার আগে, আরেকটি হচ্ছে যদি কোনো কারণে এই সময়ের ভিতরে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে, তাহলে ম্যাক্সিমাম এপ্রিল পার হওয়া উচিত নয়। বাংলাদেশ থেকে বিগত বছরগুলোতে লুট হওয়া অর্থ দেশে ফেরত এনে মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান জামায়াতের আমির। বাংলাদেশ থেকে গত 15.5 বছরে 22 লক্ষ কোটি টাকা এখান থেকে পাচার হয়েছে, 26 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। আমরা চাই প্রত্যেকটি টাকা ফিরে এসে রাষ্ট্রের কোষাগারে যোগ এবং জনকল্যাণে সেটা ব্যয় হোক। নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার এবং জুলাই বিপ্লবের খুনিদের বিচার দৃশ্যমান করার দাবি জানান ডাক্তার শফিকুর রহমান। প্রধান যারা অপরাধী তাদেরকে বিচারের আওতায় এনে দৃশ্যমান কিছু জাতির সামনে অবশ্যই উপস্থাপন করতে হবে। সরকারের চেষ্টায় আমরা তাদের নিয়ত দেখা আমাদের দায়িত্ব না, কিন্তু দুর্বলতা আমরা লক্ষ্য করি। দীর্ঘ 14 বছর পর প্রকাশ্যে অনুষ্ঠিত হচ্ছে জামায়াতের জেলা ও মহানগর আমিরদের সম্মেলন। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন চায় না, তারা গণতন্ত্রকে বিকশিত হওয়ার সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। দুপুরে বাংলাদেশের জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই সময় দ্রুত নির্বাচন দিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। শিমুল খানের রিপোর্টে বিস্তারিত। জাতীয় ক্রীড়া মিলনায়তনে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নেন রাজনৈতিক, সামাজিক সহ ক্রীড়াঙ্গনের বিশিষ্টজনরা। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন বলেন, বিসিবি, বাফুফে সহ সব ক্ষেত্রে সীমাহীন দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা লোপাট করেছে ফ্যাসিস্ট সরকারের লোকজন। 17 বছর সংগ্রাম করলাম একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, ওই নির্বাচনের তো কোনো নাম নিশানা দেখতে পাচ্ছি না এবং ওয়াকিবহাল ব্যক্তিরা বলছে আগামী 2-3-5 বছরের মধ্যে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নাই। তার কারণ বর্তমান সরকার নির্বাচন চায় না। যারা গত 17 বছর দলীয়করণের কারণে স্বৈরাচার আওয়ামী লীগের ফ্যাসিস্ট আচরণের কারণে বাংলাদেশের ক্রীড়াঙ্গন থেকে দূরে সরে গিয়েছিলেন, আমরা সেই ক্রীড়াঙ্গনের মানুষগুলোকে একসাথে একত্রিত করতে চাই। এ সময় বক্তারা বলেন, বিএনপিকে বাদ দিয়ে কোনো সংগঠনের নেতৃত্ব নির্ধারণ করলে জনগণ তা মেনে নেবে না। বাইরে গিয়ে বিএনপিকে বাদ দিয়ে যদি ঢাকায় বসে মন্ত্রণালয়ে বসে কেউ নিজেরা বসে বসে সেখানে প্রতিনিধি নির্ধারণ করে, সেটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না। ক্রীড়াঙ্গনে আমাদের যদি সবাই
এই 5ই আগস্টের পরে ঐক্যবদ্ধভাবে এদেরকে ঝাড়ু দিয়ে বিদায় করার চেষ্টা করতাম, তাহলে কেউ এতদিন থাকতে পারত না। দ্রুত সময়ের মধ্যে সংস্কার শেষ করে অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচনের দাবি করেন তারা। যারা যোগ্য ক্রিকেট বোর্ডকে রিপ্রেজেন্ট করার জন্য, বা ওটা জেলা থেকে হোক বিভাগ থেকে হোক, যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়াস আছে, যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই, আমি এটাই রিকোয়েস্ট করব যে তাদেরকেই সিলেক্ট করা হোক। শুধুমাত্র জাতীয়তাবাদী বা কোনো বিরোধী দলের কোনো লেবাস বা কোনো কিছু থাকার কারণে, আমাদের উপর আইডেন্টিটি থাকার কারণে আমাদেরকে ক্রীড়াঙ্গন থেকে বঞ্চিত করা হয়েছে। দলমতের চিন্তা না করে মেধা যোগ্যতার ভিত্তিতে ক্রীড়াঙ্গনকে সাজানোর পরামর্শ দেন বক্তারা। নেতৃত্বে অচিরেই সারা বাংলাদেশ। শিমুল খান, মাইটিভি, ঢাকা। রাখাইনে প্রস্তাবিত মানবিক সহায়তা করিডোরের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণ অধিকার পরিষদে যোগদান অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। সরকার এই সিদ্ধান্ত থেকে সরে না আসলে রাজপথে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। নূর বলেন, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ঝুঁকিতে ফেলে এই মানবিক করিডোরের নামে আরেকটি পূর্ব তিমুরের মতো স্টেট তৈরির মিশনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ঐক্যমতের ভিত্তিতে মৌখিকভাবে তাদেরকে সমর্থন দিয়েছি বিধায় তারা ক্ষমতায় আছে। আজকে আমাদের সাথে আলাপ আলোচনা নাই, কোন রাজনৈতিক দল চলে না, গোপনে গোপনে তারা এই তথাকথিত মানবিক করিডোরের নামে এই যে অনেকদিন ধরে যে আলোচনাগুলো হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বার্মা অ্যাক্ট কিংবা এই যে রাখাইন রাজ্যকে কেন্দ্র করেছে ভৌগোলিক রাজনীতি, ভূ রাজনীতি, আর একটা পূর্ব তিমুরের মতো খ্রিস্টান রাষ্ট্র করার যে চক্রান্ত, এখন তো মনে হচ্ছে সেই দিকেই আমরা যাচ্ছি। মৌসুমের আগেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এই বছর সারা দেশে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 2586 জন, যেখানে মৃত্যু হয়েছে 20 জনের। এডিস মশা নিয়ন্ত্রণ করতে না পারলে আগস্ট থেকে সেপ্টেম্বরে ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ঢাকা উত্তর সিটির প্রশাসক জানান, এরই মধ্যে হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাকিব হাসানের রিপোর্টে বিস্তারিত। ডেঙ্গু জ্বর এডিস মশাবাহিত একটি ভাইরাস রোগ। বাংলাদেশে যার উপস্থিতি ধরা পড়ে 2000 সালে। সে বছর এ রোগে মারা যায় 93 জন। বাংলাদেশে রোগটি ভয়াবহ আকার ধারণ করে 2023 সালে। 2024 সালে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কম থাকলেও এবছর আবারও পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সরকারি হিসেব অনুযায়ী জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় 2600, যেখানে মারা গেছেন 20 জন। গবেষণায় দেখা গেছে এবছর এডিস মশার ঘনত্ব বিগত সময়ের চেয়ে বেশি। এখনই নিয়ন্ত্রণ করতে না পারলে আগস্ট সেপ্টেম্বরে ডেঙ্গু রোগ ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে জানিয়েছেন কীটতত্ত্ববিদ ও গবেষক অধ্যাপক কবিরুল বাশার। তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত, এডিস মশার ঘনত্ব এবং ডেঙ্গু রোগীর সংখ্যা, এই কয়েকটি মিলিয়ে আমরা কম্পিউটারে ফরকাস্টিং মডেল যে তৈরি করি, সেখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এবছর কিছু কিছু জায়গাতে ডেঙ্গুর প্রকোপ বেশি হওয়ার সম্ভাবনা আছে। এই মুহূর্তে যদি আমরা এই এডিস মশার ঘনত্ব বা এডিস মশাকে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে মৌসুমে বিশেষ করে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে এই ডেঙ্গু রোগটি ভয়াবহ আকার ধারণ করার একটি সম্ভাবনা আছে। কবিরুল বাশার জানান, সমন্বিত মশক ব্যবস্থাপনার বিজ্ঞান ভিত্তিক প্রয়োগ ছাড়া এডিস মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়। সমন্বিত মশক ব্যবস্থাপনার বিজ্ঞান ভিত্তিক প্রয়োগ ছাড়া আসলে এডিস মশা নিয়ন্ত্রণ হবে না। এদিকে ডেঙ্গু মোকাবেলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রস্তুতি জানতে কথা হয় প্রশাসক মোহাম্মদ এজাজের সাথে। 3টা প্রবলেম আমরা আইডেন্টিফাই করেছি। একদম ফিল্ডে ওষুধগুলো কিভাবে দেওয়া হবে, এটা একটা প্রবলেম আমরা মনে করি। দ্বিতীয় হচ্ছে যে তারা প্রপারলি এডুকেশনটা পেয়েছে কিনা, মানে ট্রেনিংটা তাদের আছে কিনা। তৃতীয় হচ্ছে যে আদৌ মানে সিভিক পার্টিসিপেশনটা আমরা কিভাবে করব। আমি করলাম এটা হয়তো বা বাই থিওরি কিংবা প্র্যাকটিক্যালি আমরা এটা সমাধান করলাম, কিন্তু সিভিক মনিটরিং একটা লাগবে। হাসপাতালগুলোকে এরই মধ্যে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। যখন একটা ক্রাইসিস হয়ে যায়, কারণ ইনফেকশন তো খুব দ্রুত ছড়ায়, যখন একটি জায়গায় মশা কামড়ায়, সেই মশাটি যখন অন্যদেরকে কামড়ায় একটা বড় ইনফেকশনের সম্ভাবনা আছে। এই কারণে হসপিটালগুলোকে রেডি করা, হসপিটালের ভিতরে যেন ইনফেকশন না হয়, এবং হসপিটালের পুরো পেরিফেরিতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মশারি দেওয়া এবং তাদের নিজস্ব ডেঙ্গু ইউনিটগুলো রেডি করা। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।
তীব্র গ্যাস সংকটে ভুগছেন রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা। অনেক এলাকায় দিনভর গ্যাস থাকছে না, তাই বাধ্য হয়ে বাসিন্দারা দিনের খাবার রাতে রান্না করে রাখছেন। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। লাইনের গ্যাসে রান্না করতে না পেরে কেউ সিলিন্ডার কিনে এনেছেন, কেউ মাটির চুলায় রান্না করছেন। এতে করে ভোগান্তিতে পড়েছে গ্রাহকরা। আরও জানাচ্ছেন শিমুল খান। দিনভর অপেক্ষার পর অবশেষে বিকেল ৩টায় গ্যাসের দেখা মিলেছে রান্নার চুলায় আগুন। রাজধানী ঢাকার ঘনবসতি মুগদা এলাকার এই বাসায় গ্যাসের চুলার চাপ এতটাই কম যে ১ ঘন্টার চেষ্টায় ভাতের পানি গরম করতে পারেনি এই গৃহিণী। গ্যাস জ্বালানোর চেষ্টা করছিলেন, আসলে একটু বলবেন আসলে এই গ্যাস সংকটটা আপনাদের কতদিন থেকে হয়? আমরা গ্যাসের জন্য আজকে কত বছর ধরে গ্যাসের জন্য অনেক কষ্ট করতেছি। এরকম দিন যায় সারাদিন গ্যাস আসে না, 2 দিন 3 দিন পরও সময়টা আইছে। এই গ্যাসের জন্য আমরা সিলিন্ডার ব্যবহার করতেছি। বাচ্চারা টিফিন নিতে চায়, লুচ রান্না করে দেওয়া যায় না। আমরা অনেক সংকটে গ্যাসের রান্না করি, সারা রাত্র জেগে জেগে রান্না করি। 1টা বাজে গ্যাস আসে, তখন থেকে রান্না করা শুরু করি। থাকে আপনার 6টা বাজেও না, 5:30টার দিকে আবার আপনার একদম মোমবাতির মতন এরকম হয়ে যায়। মগবাজার, খিলগাঁও, বাসাবো, যাত্রাবাড়ি, উত্তর এবং দক্ষিণ খান এবং এর পার্শ্ববর্তী এলাকা সহ নগরীর অনেক এলাকাতেই দেখা মেলে এমন দুর্ভোগের চিত্র। এই মাদ্রাসা মসজিদ গলির ভিতরে সম্পূর্ণ গ্যাস বন্ধ, টোটালি বন্ধ। রাতের বেলা যে গ্যাস আসে মনে কয় না যে এত রাত্র কইরা ওইটা যে আমরা রান্না বান্নাটা করব, মনে যে কি কান্দি। গ্যাস না থাকায় ঘরের গৃহিণীরা পড়েছেন সবচেয়ে বড় বিপাকে। রান্নার জন্য মাটি বা ইলেকট্রিক চুলাই একমাত্র ভরসা। এমনকি সংযোগ থাকার পরও অনেক বাসায় বাড়তি এলপিজির সিলিন্ডার রাখতে হচ্ছে। গ্যাসও নাই, আমরা রান্না করতে পারি না। আজকে 15-16 দিন ধরে আমরা লার্কি দিয়ে রান্না করি। আমরা গ্যাস পাচ্ছি না বিদায় আমরা ইলেকট্রিকের চুলায় রান্না করি। গ্যাস সংকট নিরসনে কাজ করছে সরকার। পাশাপাশি বিদ্যুতের ঘাটতি নিরসনে গ্যাস সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন তিতাস কর্তৃপক্ষ। ফিল্ড থেকে যে গ্যাসগুলো উঠে লোকালি, সেগুলো কিন্তু ক্রমান্বয়ে কমতে থাকে। একটা রিজার্ভারের কিন্তু পরিমাণটা কমে। আমাদের 1800 মিলিয়ন থেকে 1900 মিলিয়ন গ্যাস আমার পার ডে দিতে হয়, গণফুড গ্যাস। এখন আমরা কিন্তু পাচ্ছি মাত্র 1500 থেকে 1550 এই রেঞ্জের ভিতরে। যার দরুন আমার খেয়াল করে দেখবেন 350 থেকে 400 মিলিয়ন গ্যাসের একটা ঘাটতি আছে। সরবরাহ বাড়ানোর চেষ্টা করছে সরকার। সরকারের প্রায়োরিটি প্রজেক্টে কিন্তু আমাকে গ্যাস দিতে হচ্ছে, এটা কিন্তু কম্পালসারি, আমাকে বলে দিচ্ছে এত দিতে হবে। বিদ্যুৎকে এই মুহূর্তে আমরা একটু বেশি গ্যাস দিচ্ছি, যার দরুন ঢাকায় একটু এটার ইফেক্টটা পড়েছে। নগরবাসী চান এ সমস্যার সমাধান। শিমুল খান, মাই টিভি, ঢাকা। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। গত 16 মার্চে দেয়া এই রায়ে বিচারিক আদালতের রায় অনুযায়ী 20 আসামিকে মৃত্যুদণ্ড এবং 5 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পুরোটা বহাল রাখেন হাইকোর্ট। আসামিদের ডেথ রেফারেন্স আপিল ও জেল আপিলের উপর শুনানি শেষে বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সেই দিন এই রায় ঘোষণা করেছিলেন। 2019 সালের 6 অক্টোবর আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আবরারের বাবা চকবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে 13 নভেম্বর বুয়েটের 25 শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। এই মামলায় 2021 সালের 8 ডিসেম্বর রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1। সফরে আজ কাতার গেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সফরকালে তিনি কাতারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সেই সঙ্গে সামরিক বাহিনী সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতার লক্ষ্যে মত বিনিময়ও করবেন ওয়াকারুজ্জামান। সফর শেষে সেনাবাহিনী প্রধানের আগামী 5 মে দেশে ফেরার কথা রয়েছে। এর আগে গত 6 এপ্রিল সরকারি সফরে রাশিয়া এবং 10 এপ্রিল ক্রোয়েশিয়া গিয়েছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, টিসিবির অনেক ভুয়া কার্ড ছিল, সেগুলো বাতিল করে নতুনভাবে স্মার্ট কার্ড দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। নতুনভাবে আরও ভালোভাবে টিসিবি সহ খাদ্য বান্ধব কর্মসূচি চালু করা সম্ভব হবে। দুপুরে নারায়ণগঞ্জের বন্দরে নতুন নির্মাণাধীন খাদ্য গুদাম সাইলুর কাজের অগ্রগতি পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, চালের দাম সহনশীল হয়ে আসছে, আটার দামও কমে যাবে। টিসিবির বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয়ের যিনি মাননীয় উপদেষ্টা আছেন, তিনি এখানে প্রচুর ভুয়া কার্ড ছিল, এইগুলিকে বাতিল করে আবার নতুনভাবে দেওয়ার জন্য ব্যবস্থা করেছেন। নতুনভাবে আবার নতুন স্মার্ট কার্ড দেওয়ার ব্যবস্থা করেছেন। আমার মনে হচ্ছে যে যেটুকু একটা পরিবর্তনের জন্য যে একটুকু হয়েছে, এর যেটা হবে না, নতুনভাবে আপনারা পাবেন, ভালোভাবে পাবেন।
বিগত সরকারের আমলে ৬৭% ব্যবসায়ী রাজনৈতিক দলের মন্ত্রী এমপি সহ সংশ্লিষ্টতার কারণে দুর্বৃত্তায়ন হয়েছে, ফলে শ্রমিকদের অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন শ্রম কর্মসংস্থান এবং নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। মহান মে দিবস উপলক্ষে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রতি ক্ষেত্রে আমাদের দুর্বৃত্তায়ন হয়েছে, প্রতি ক্ষেত্রে, এবং সে দুর্বৃত্তায়নের ওয়ান অফ দি এক্সাম্পল, বিগত সংসদে 178 জন থেকে 180 জন ছিলেন ব্যবসায়ী। প্রতিটি অর্গানাইজেশনে যার অর্গানাইজেশন হেড তিনি আবার ওই পলিটিক্যাল পার্টির হেড, অথবা তিনি এমপি হয়েছেন, অথবা তিনি চেয়ারম্যান কোনো কিছু, দেয়ারফর টোটাল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। ব্যবসায়ী যদি তিনি নমিনেশন পান তাহলে তার আদিপান্ত খুঁজে দেখতে হবে তিনি কি ব্যবসা করছেন, কবে কবে তিনি শ্রমিকদের বেতন দিচ্ছেন, বেতন বাকি আছে কিনা,